অর্ণর সাথে আহসান মঞ্জিলে আসতেই গাড়ি থামালো অর্ণ। বড় গেটের ভিতরে গিয়ে প্রবেশ করার সময় থেকেই অনেক লোকজন দেখা যাচ্ছে, যারা বাড়িটাকে সুন্দর করে নববধূর মতো করে সাজাতে ব্যস্ত। অর্ণ খানের বিয়ে বলে কথা, চারটিখানি কথা নাকি? সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, চোখ তুলে দেখছে না কেউ। মেইন গেট ঢুকেই মাঝখানে প্রশস্ত পাকাপোক্ত রাস্তা, বিশাল বড় বাড়ি, বেশ খানিকটা জায়গা জুড়ে শুধু সবুজ ঘাসে আবৃত। বাড়িটাও অনেকটা রাজপ্রাসাদের মতো। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই আহসান মঞ্জিল। চারিদিকে আফিজাতের ছোঁয়া লেগে আছে। বাড়ির একপাশে বাগানে সবুজ ঘাসে আবৃত স্থানে কাউচ রাখা আছে। সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো। পৃথা একবার চারপাশে চোখ বুলিয়ে নিল, কারণ এই বাড়ির আনাচে কানাচে ওর জানা থাকা প্রয়োজন, না হলে ওর কাজে সফলতা পাওয়া কঠিন হবে। গেটের কাছে দুজন দারোয়ান, আর বাড়ির ভিতরে পৌঁছানোর আগ পর্যন্ত বেশ অনেকটা দূরত্ব। আর এর মাঝে কালো পোশাকধারী লোকেদের রাখা হয়েছে সুরক্ষা ব্যবস্থার জন্য। এখান থেকে পালিয়ে যাওয়া মোটেও সহজ হবে না পৃথার পক্ষে, তবুও ওকে পালাতেই হবে। ওর পরিকল্পনা সফল না হলে সবাই প্রাণ হারাবে। দাদি, মা আর ভাইকে আগেই বলে দিয়েছে ওরা বেরিয়ে পড়লে যেন ওরাও বাড়ি থেকে বেরিয়ে ওদের গ্রামের বাড়িতে চলে যায়। অর্ণের নাগালের বাইরে। পৃথার মা প্রথমে মেয়ের এমন উক্তিতে রাজি হতে না চাইলেও পরবর্তীতে সব দিক বিবেচনা করে রাজি হয়ে যায়। আর যে কিছুই করার নেই, কোনো রাস্তাই নেই পালিয়ে যাওয়া ছাড়া। তাছাড়া ওনার ভরসা আছে তনয়ের উপর। সে তার মেয়েকে সারা জীবন আগলে রাখবে। সেই ভরসাতেই স্টেশনের উদ্দেশ্যে পা বাড়ান। বাড়িতে এসে গাড়ি থেকে নেমেই অর্ণ পৃথার পাশে দরজাটি খুলে দিল। পৃথা একবার অর্ণের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বিনা বাক্যে গাড়ি থেকে নেমে এলো। দরজায় পা রাখতেই হুড়মুড় করে চলে এলেন অর্ণের মা, হাতে বরণ ডালা। ছেলের সঙ্গে ছেলের হবু বউকে দেখে খুশিতে আটখানা হয়ে গেলেন তিনি। দাঁড়া দাঁড়া, আগে বউকে বরণ করে তো নি, তারপর প্রবেশ করবি বলেই বরণ করতে লাগলেন তিনি। মায়ের হাঁকটাকে কোনো রিয়াকশন দেয়নি সে। তার মুখে গম্ভীরতাই প্রকাশিত রয়েছে। সকল পরিস্থিতিতে একদম স্বাভাবিক থাকা যেন অর্ণর জন্মগত বৈশিষ্ট্য। একদম চুপচাপ, জেদি, বদমেজাজি আর গম্ভীর স্বভাবের ছেলে সে। পৃথার পিছনে চুপচাপ দাঁড়িয়ে নিজের মায়ের খুশিতে গদগদ হওয়া দেখছে সে। মাকে তার পুত্রবধূর জন্য এত ভালোবাসা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। অর্ণর ঠোঁটে মুচকি হাসি, মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসছে সে। পৃথাকে বরণ শেষে দুহাতে জড়িয়ে ধরলেন অর্ণর মা। আয় মা, ভেতরে আয় বলেই হাত ধরে টেনে ভিতরে নিয়ে এলো মিসেস খান। তারপর ছেলের হবু বউকে সোফায় বসিয়ে দিলেন। এক হাত থুতনিতে ধরে চুমু খেলেন পৃথার কপালে। পৃথা পুরোটা সময় নির্বাক হয়েছিল। না আছে মুখে হাসি, আর না আছে কোনো কথা। মুখটা একবারে মলিন হয়ে আছে। হবে নাই বা কেন? এমন একটা মানুষকে কেই বা চায় স্বামী হিসেবে গ্রহণ করতে, যে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে হুমকি দিয়ে জোর করে বিয়ে করতে চাইছে? পৃথার এমন আচরণে স্বাভাবিক। অর্ণের মা সেটা জানেন, তবু কি করবে, কিছুই করার নেই। কখনো কখনো আমাদের কাছে যেটা সবচেয়ে ভুল মনে হয়, একসময় সেটাই আমাদের জীবনের সঠিক সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। অনেক সময় ভুলের মাঝে সুখ লুকিয়ে থাকে, কিন্তু আমরা তা বুঝি না। আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। তার বান্দারের জন্য তিনি উত্তম পরিকল্পনাই করেন। যার যেটা প্রাপ্য তাকে সেটাই দেন, ভেদভাব করেন না। সেটা আমাদের কাছে সঠিক মনে না হলেও একসময় সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়ায়। বরণ শেষে পৃথাকে নিয়ে আসতে অর্ণ কিছু না বলেই উপরে চলে যায়। আমি জানি মা, আমার ছেলে যা করছে তা একদম ঠিক করছে না। এভাবে তোর সাথে জোর করছে তোকে ওর কাছে রাখার জন্য, কিন্তু বিশ্বাস কর মা, আমার ছেলে যতটা খারাপ দেখায় ও কিন্তু ততটা খারাপ না। ওর মাঝেও একটা মন আছে, একটা হৃদয় আছে, যে হৃদয়ে তোর জন্য অসীম ভালোবাসা আছে। আমি জানি ও তোকে ঠিক কতটা ভালোবাসে।
তুই শুধু একটু ওকে বোঝার চেষ্টা কর, দেখবি ঠকবি না। সারা জীবন ভালোবাসায় মুড়িয়ে রাখবে তোকে, কখনো কোনো আঁচ আসতে দিবে না তোর উপর, আগলে রাখবে তোকে সব বিপদ আপদ থেকে। আমার ছেলেটাকে একটু ভালোবাসা দিস মা। আমার ছেলেটা তোর বিরহে দিন দিন পাথর হয়ে যাচ্ছে। আমার ছেলেটা একটু গম্ভীর ঠিকই, কিন্তু দেখিস যখন তুই ওকে বুঝবি তখন তুই খুব সুখী হবি। আমি দয়া করি তোরা সারা জীবন সুখী হ। পৃথার দুহাত আঁকড়ে ধরে কথাগুলো এক নাগারে বলে গেলেন মিসেস খান। পৃথা নীরব শ্রোতার ভূমিকা পালন করলেও তার কথাগুলো সে পৃথার একদমই ভালো লাগেনি তা বেশ বুঝতে পারছেন মিসেস খান। ছোট্ট একটা শ্বাস ফেললেন তিনি। আমি জানি তুই একদিন ঠিক আমার ছেলেকে ভালোবাসবি, ওকে বুঝবি, সেদিনটা একদিন ঠিক আসবে। শুধু একটু চেষ্টা করিস, আর কিছু বলবো না। ভালোবাসা দিতে না পারলেও পাশে থাকিস, তাতেই আমার ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হবে। তুই জানিস না আমার ছেলের ভালোবাসা কতটা গভীর। এবার আর পারল না পৃথা, তাই মুখ খুলল। এ জীবনে আপনার ছেলেকে কোনোদিন ভালোবাসবো না আমি। ও ভালোবাসার যোগ্য না। কারো কাছ থেকে ভালোবাসা জোর করে আদায় করা যায় না। আমাকে আমার ভালোবাসার মানুষটির থেকে চিনিয়ে এনেছে সে। কি বোঝে সে ভালোবাসার? আমি তার কাছে শুধুই একটা জেদ, যেটা সে পূরণ করতে চাইছে, আর কিছুই না। আর যেটাকে আপনারা ভালোবাসা বলে আমার সাথে অন্যায় করছেন। ব্যাস এটুকু বলেই থেমে গেল পৃথা। রাগ লাগছে তার, ভীষণ রাগ। বয়সে বড়দের সাথে সে এভাবে কখনো কথা বলে না, তবে আজ সে না বলে থাকতেও পারল না। কারণ যেই মানুষটার সম্পর্কে তাকে বলা হচ্ছিল তাকে সে শুধুই ঘৃণা করেছে আর করবে। সেটা কোনোদিন পরিবর্তন হয়ে ভালোবাসায় রূপ নিবে না, তা ভালো করেই জানে পৃথা। অর্ণর মা আর কথা বাড়ালেন না, শুধু মলিন হাসলেন। মেয়েটাকে বোঝাতে পারল না, বাচ্চা মেয়ে তো, তাই বুঝতে পারছে না। সময় হলে ঠিকই বুঝবে, তখন বড় আঘাত পাবে। কোনটা ভালোবাসার কোনটা ছলনা সেটা বুঝলে মনটা ভেঙে যাবে মেয়েটির। খুব কষ্ট পাবে, আঘাত পাবে, সামলাতে পারবে তো, কিন্তু এছাড়া উপায় নেই। সত্যিটা না জানলে সারা জীবন ঠকে যাবে। তার চেয়ে সত্যিটা জেনে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে নিজেকে সামলে নতুন করে জীবন শুরু করবে। আর সে তো তার ছেলেকে জানে, সে কখনো ওকে একা ছাড়বে না, সারা জীবন বুকে আগলে রাখবে। পৃথার ভুল ধারণা ভাঙবে একদিন, তা তার বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস। তার ছেলের ভালোবাসা হারাবে না, হারতে পারে না। অর্ণ তার ছেলে, সে কখনো ভুল করেনি, করবে না, এটা সে জানে। তাই এবার তার মুখে হাসি ফুটে উঠল, তৃপ্তির হাসি, প্রাপ্তির হাসি। জোর করে হলেও ছেলেটা তার ভালোবাসা হারাবে না। তার ভালোবাসার গভীরত্ব মর্মার্থ বোঝাতে সক্ষম সে। একটু দেরি হলেও সে পারবে। তিনি এবার পৃথাকে নিয়ে একটা রুমে চলে গেলেন। সেখানে পৃথাকে বসিয়ে দিলেন। তার জন্য নানা রকম খাবার আনা হয়েছে। পৃথাকে খেতে বললেন মিসেস অর্ণা, কারণ সাজ শুরু হলে সময় লাগবে, তাই এখন ওর কিছু খেয়ে নেওয়া উচিত। বিশাল বড় একটা রুম, ব্যালকনিতে পুরোটা কাচের আস্তরণে ঢাকা। বাইরের আলো এসে পড়ছে। কিছুক্ষণ পর একজন মেকআপ আর্টিস্ট এলো রুমে। পৃথার জন্য বিছানার উপর অর্ণর পছন্দ করা শাড়ি আর জুয়েলারি রাখা হয়েছে। মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছে অর্ণ পৃথাকে যেন কোনো ভারী সাজ না দেওয়া হয়। হালকা সাজে তার প্রেয়সীকে অপরূপা লাগে। উজ্জ্বল শ্যামলা গড়নে লাল বেনারসির সাথে চুড়ি আর খোলা চুলে রজনীগন্ধার গাজরা, চোখে কাজল আর লাল রঙা লিপস্টিক। এতেই তার প্রিয়াকে কোনো হুরের চেয়ে কম মনে হয় না। তার মায়া ভরা আঁখিতে বারবার হারাই অর্ণ। আজ তার প্রিয়াকে সে লাল টুকটুকে বইয়ের সাজে দেখবে। অর্ণ জানে যে কি হতে চলেছে, তাও সে প্রতিক্রিয়াহীন, কারণ সে জানে যে দিন শেষে ফলাফল তার অধীনেই থাকবে। লাল টুকটুকে বউ সেজে বসে আছে পৃথা। ঘরে কেউ নেই, পালানোর পরিকল্পনা করছে সে। কিভাবে কি করবে তাই ভাবতে ব্যস্ত ছিল সে এতক্ষণ। আর মেকআপ আর্টিস্ট তার কাজ করেছে। এতক্ষণে ওরা পৌঁছে গেছে। এখন ওর এখান থেকে বেরিয়ে তনয়ের কাছে যাওয়ার অপেক্ষা। তারপর আর এই অর্ণ নামের অভিশাপটা ওর জীবনে থাকবে না। সবাই বাইরে বড় করে আয়োজন না করলেও পুরো বাড়ি সাজানো হয়েছে। মানুষজনও তেমন একটা নেই, শুধু কতগুলো গার্ড আর বাড়ির কাছের লোক। অর্ণের ইচ্ছেতেই সবটা হচ্ছে।
এত বড় একজন মন্ত্রীর ছেলের এভাবে মেনে নেওয়া কারো পক্ষে মানা সম্ভব না। তবে যেখানে অর্ণব খান এসব চায় না সেখানে কারো কিছু বলার থাকে না। তাই অর্ণব খান কিছু বলেননি। ছেলের ইচ্ছে, তার ইচ্ছে একটা মাত্র ছেলে, তার মেয়ে তো সে দূর দেশে স্বামীর সন্তান নিয়ে আছে। তবে ভাইয়ের বিয়ের কথা শুনে শীঘ্রই ফিরবে জানিয়েছে। সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়েছে ও। কিন্তু আশ্চর্য করা বিষয় এটা যে ওর এতে কোনো সমস্যা হয়নি। প্রথম আসার সময় যতটা কঠিন মনে হয়েছিল এখন তেমনটা না। খুব সহজেই বেরিয়ে এসেছে সে। রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে যেন যত দ্রুত সম্ভব তনয়ের কাছে পৌঁছতে পারে সে। তার ঠিকানা অনুযায়ী পৌঁছে গেছে পৃথা। অপেক্ষা তনয়ের খানিকক্ষণ পর তার দেখা মিলল। দৌড়ে গেল তার কাছে, গিয়ে দুহাত ধরে বলল, চলো তনয়, আর দেরি করা উচিত হবে না, আমাদের যাওয়া উচিত। বলেই পৃথা তনয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে সে। তনয় ঠায় দাঁড়িয়ে পৃথার হাত নিজের হাত থেকে ছাড়িয়ে সে নিজে পৃথার হাত ধরে চলতে শুরু করলো। তাও উল্টো পথে পৃথা অবাক হচ্ছে বেশ। তাদের তো এই রাস্তা আর পথ থেকে পালাতে হবে, তাহলে এখানে কেন যাচ্ছে তনয়? সে একসময় জিজ্ঞেস করলো ভয়ার্থ কণ্ঠে। বলল, তনয়, তুমি কোথায় যাচ্ছ? আমাদের পালাতে হবে এখান থেকে। আর তুমি সেই পথের দিকে যাচ্ছ কেন? পাগল হয়ে গেছো? তনয় কিছু না বলে ওর হাত টেনে হেঁটেই যাচ্ছে আবছা আলোতে। আবারও পা থামালো পৃথা। বলল, কি হলো তনয়, কিছু বলছো না কেন? আমরা গন্তব্যের দিকেই চলছি, গেলেই বুঝতে পারবা। কথা না বলে চলো আমার সাথে, বিশ্বাস আছে তো? আছে। আজ হঠাৎ কেন জিজ্ঞাসা করছো? তুমি তো জানো কতটা বিশ্বাস করি আমি তোমাকে। আমি জানি, তাই বলছি চলো। বলতে বলতে ওরা অন্ধকার একটা জায়গায় এসে থামলো। আর তনয় মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলল, এসে গেছি, এটাই তোমার গন্তব্য। বলেই কুটিল হাসি দিল তনয়। পৃথা এই হাসির মানে বুঝল না। সে অবাক হয়েছে ভীষণ। আজ তনয়কে একটু অন্যরকম লাগছে তার। কিছুটা বদলে গেছে সে। আধার কাটিয়ে রাস্তার মৃদু লাইটের আলোতে ওদের মুখোমুখি এসে সামনে এসে দাঁড়ালো অর্ণব। পৃথা অর্ণকে দেখেই ঘাবড়ে গেল। ওর পরনে একটা লাল শেরওয়ানি, বোঝাই যাচ্ছে পৃথার সাথে ম্যাচ করেই পড়েছে। চুলগুলো জেল দিয়ে পেছনে শর্ট করে রাখলেও কিছু অবাধ্য চুল কপালে এসে পড়ছে। শেরওয়ানির দুটো বোতাম খোলা, পুরোই বরের গেটাপে আছে সে। মুখটাও আগের মতো গম্ভীর স্বাভাবিক, যেন কিছুই হয়নি, সব নর্মাল। তার পালিয়ে আসার পর অর্ণকে এতটা নর্মাল মানতে পারছে না পৃথা। মনে হচ্ছে সেসব জানতো যে কি হতে চলেছে, নয়তো সবটাই তার সাজানো। কোনো ভাবান্তর নেই তার চেহারায়। মনে ভয় জেঁকে গেছে, যদি অর্ণ তনয়ের কোনো ক্ষতি করে। ও শক্ত করে ধরল তনয়ের হাত, কিন্তু তনয়ের হাত আলগা হয়ে আসছে। সে ধরেনি পৃথাকে জানে এমনটা করলে তার মৃত্যু নিশ্চিত। তাকে যতটুকুর অনুমতি দেওয়া আছে সে শুধু ততটুকুই করতে পারবে, এর বেশি করলে প্রাণ হারাবে। তাই সে সেটা করল না। এবার পৃথার থেকে নিজের হাত ছাড়িয়ে তনয় সামনে থাকা অর্ণকে কুটিল হেসে বলে উঠল, বস, তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমারটা আমি পেয়ে গেছি। আর হ্যাঁ, খুব যত্ন করে খুকুমণির তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তার প্রাপ্য শাস্তি পাওনা সে আজই পাওনা মিটিয়ে নেই। বলেই হেলে তুলে সিটি বাজাতে বাজাতে হাসতে হাসতে চলে গেল। আর মনে মনে পৃথাকে থ্যাঙ্কস দিচ্ছে, সবটা ওর জন্যই তো হলো। পৃথার ওর খেলার কুটি ছিল, যে তার জন্য সোনার ডিম পাড়া রাজবংশী। প্রয়োজন শেষ, তাই তাকেও তার প্রয়োজন নেই। তার প্রয়োজন মিটিয়ে দিয়েছে অর্ণব, তাও অনেকটা পরিমাণে। এখন আর এই কুটিকে দিয়ে কাজ নেই তার। তনয়ের হাত ছাড়িয়ে নেওয়াতে বিস্মিত হলো পৃথা। এমন একটা বিপদে তার হাত কেন ছেড়ে দিচ্ছে তনয় বুঝতে পারছে না সে। তাই সে বিস্মিত তনয়ের এহেন কাণ্ডে। বিস্ময় কাটিয়ে ওঠার আগেই তনয়ের মুখের বাণী শুনে সে তবদা মেরে গেল। থম মেরে দাঁড়িয়ে রইল, কোনো প্রতিক্রিয়া করছে না সে। যেন জমে গেছে কোনো জড় বস্তু সে। তার মাঝে প্রাণ অবশিষ্ট নেই, আর থাকবেই বা কি করে? সে তো এটা মানতেই পারছে না।
তনয় এভাবে মাঝ রাস্তায় বিপদের মুখে রেখে চলে গেল। না, বিপদের মুখে রেখে পালায়নি সে, বিপদের হাতে সে নিজে তুলে দিয়েছে। তনয়ের যাওয়ার পানে অবাক বিস্ময়কর চাহনিতে চেয়ে আছে পৃথা। তার বিশ্বাস করতে বা মানতে কষ্ট হচ্ছে, বুকে চিনচিন ব্যথা অনুভব করছে তার। এর মাঝেই অর্ণ পৃথার একদম কাছে এসে বলল, এবার পায়ে হেঁটে গাড়ি অবধি যাবে নাকি তুলে নিয়ে যাব? বলেই ঠোঁট কামড়ে হাসল অর্ণ। সে তো জানতো এমনটাই হবে পৃথার সাথে, আর পৃথার রিজেকশনটাও এমনই হবে। বুকের ভিতর যে তার চলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে সেটাও জানে সে, কিন্তু কোনো বিশ্বাসঘাতক আর প্রতারকের জন্য তার হবু বউয়ের বুকে ভালোবাসা থাক এটা সে চায় না। তাই সে চায় সেই ভালোবাসা ঘৃণার আগুনে জ্বলে পড়ে খাক হয়ে উড়ে যাক, মিলিয়ে যাক অন্ধকারে। পৃথার সারা শব্দ নেই, সে একইভাবে তাকিয়ে আছে তনয়ের যাওয়ার পানে। মানুষ যখন খুব বড় আঘাত পায় তখন তারা ভাবহীন, ভাষাহীন, প্রাণহীন জড় বস্তু হয়ে যায়। পৃথারও এখন একই অবস্থা। অর্ণ বুঝল যে তার হবু বউ তার কোলে চেপেই শ্বশুর বাড়ি যেতে চাইছে, তাই কানের কাছে গিয়ে বলল, চলো বউ, সবাই অপেক্ষা করছে। বলেই এক মুহূর্তে ও ব্যয় না করে কোলে তুলে নিল পৃথাকে। পৃথা প্রতিক্রিয়াহীন, যেন একটা পাথরের মূর্তি সে। কিছু সময় পর বাড়িতে পৌঁছে গেল অর্ণ। গাড়ি থেকে নেমে পৃথাকে আবারও কোলে তুলে নিল সে, এনেই সোফায় বসিয়ে দিল। পৃথার ভাইয়ের বয়স 13 বছর। সে এসে বসল পৃথার পাশে। ভাইকে দেখে মাথা তুলে তাকালো পৃথা। সামনেই মা আর দাদি ওর দিকে নিষ্পলক তাকিয়ে আছে। ভেবেছিল হয়তো ওদের জন্যই তনয়কে অর্ণের হাতে তুলে দিয়েছে, ওদের জীবন বাঁচাতে স্বাভাবিক হলো সে খানিকটা। তনয় তাকে ঠকায়নি, সে পৃথার পরিবারকে বাঁচাতে তার ভালোবাসা স্যাক্রিফাইস করেছে। তাহলে পৃথা কেন পারবে না? সে তো তার পরিবারের জন্য জীবনটাও দিতে পারে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। কাজী সাহেব ওদের বিয়ে পড়ালো। কবুল বলার সময় গলাটা আটকে আসছিল পৃথার। খুব কষ্টে মুখ দিয়ে এই 3 শব্দ বের করল সে। জুড়ে গেল আজকের পর তার জীবন এই পশুরূপী মানুষটার সাথে। বিয়ে পড়ানোর পরে একটা ঘরে নিয়ে বসানো হলো পৃথাকে। তার মা কাছে এলো, মায়ের কোলে মাথা রেখে চিৎকার করে কাঁদল পৃথা। মা তার মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, ভুল মানুষটিকে বেছে নিয়েছিলাম আমরা তোর জন্য, ঠকিয়েছে সে তোকে, ভুলে যা ওকে, একদম কাঁদবি না ওর জন্যে। কি বলছো এসব মা? তনয় আমাকে ঠকায়নি, ও তো তোমাদের বাঁচাতে এই সব কিছু করেছে। তোমাদের থেকে আমাদের আমাদের কাছে আর আপন কিছুই নেই মা। কান্না ভেজা গলায় কথাগুলো বলল পৃথা। ওর মায়ের রাগে মুখটা লাল হয়ে যাচ্ছে, আবার কান্নাও পাচ্ছে। মেয়েটা কতটা ভালোবাসে ওকে, আর বিশ্বাসঘাতকটা এভাবে ঠকালো ওদের। রাগে রিডি করছে তার শরীর। পৃথাকে সত্যিটা জানাতে হবে, ওকে এভাবে ঠকতে দিবে না সে। দাঁত কিরমির করে তিনি যা বললেন তা শুনে স্তব্ধ হয়ে গেল পৃথা। তুই ঠকে গেছিস মা, খুব বাজেভাবে ঠকে গেছিস। ও তোকে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে। বলেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। পৃথা অবাক চোখে মাকে দেখছে। কি বলছে তার মা? ঠকে গেছে মানে? কে ঠকিয়েছে? কে বিশ্বাসঘাতকতা করেছে? ভয় করছে তার, খুব ভয় করছে। আবারও কোনো অঘটন ঘটতে চলেছে নাকি? কিসেরই বা অঘটন ঘটতে বাকি আছে? যা ঘটার তা তো ঘটেই গেছে। এসব নানান চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে পৃথার মাথায়। এবার সে ভয়ের তো কণ্ঠে বলে উঠল, কে ঠকিয়েছে মা? তনয় তোকে ঠকিয়েছে। এতদিন এত ভালো মানুষ সে যে নাটক করেছিল শুধু আমাদের সম্পত্তির মালিক হতে, তাই ও তোর সাথে ভালোবাসা নাটক করেছিল। এসব কথা কর্ণকুহরে পৌঁছতেই যেন থম মেরে গেল পৃথা। মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার। চারপাশটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে। শ্বাস আটকে আসছে, বুকের ভিতর তোলপাড় হচ্ছে। পৃথা মানতে চায়নি এটা যে তনয় তাকে ধোঁকা দিয়েছে। তার পরিবারকে এখানে দেখে সামলে নিয়েছিল নিজেকে, কিন্তু এটা সত্যি হয়ে গেল। মাকে সে অবিশ্বাস করে না, করবেও না। তনয়ের আচরণে সবটা স্পষ্ট হলেও মন মানতে চাইছিল না। এখন না মেনেও উপায় নেই। ভালোবাসার মানুষটির কাছে প্রতারিত হওয়ার চেয়ে বেশি কষ্টের হয়তো আর কিচ্ছু নেই।
যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সে যখন আপনাকে ঠকায় তখন সব কিছু শেষ হয়ে যায়। সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যায়। জীবনটা যেন রংহীন হয়ে যায়, সব রং মুহূর্তেই হারিয়ে যায়। পৃথা নীরবে কাঁদছে, অশ্রু বিসর্জন দিচ্ছে, একদম পাথর হয়ে আছে। মুখে কোনো কথা নেই তার, যেন একটা প্রাণহীন মূর্তি সে। সত্যিই বড় বড় আঘাতগুলো এমনই হয়। কান্না ভেজা চোখে করুণ স্বরে বলে উঠল পৃথার মা। মেয়ের অবস্থা বুঝতে পেরে মেয়েকে কাছে টেনে নিলেন তিনি। বুকের মাঝে মাথাটা চেপে চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি। আজ যখন বাড়ি থেকে বেরিয়ে তনয়ের বাড়িতে ট্রেনের টিকিটের জন্য যাই, তখন দরজার পিছুতেই শুনতে পাই তনয়ের কথোপকথন। সে ফোনে কাউকে বলছে, জান, তুমি চিন্তা করো না, আমি লটারি পেয়েছি। এই পৃথাকে অর্ণ খানের হাতে তুলে দিলে সে আমাকে 10 কোটি দিবে। তাই তো ওর এক কথায় আমি রাজি হয়ে যাই। এখন শুধু তুমি আর আমরা খুব জলদি বিয়ে করে নেব। টাকাটা হাতে পেলেই আমি তোমার কাছে চলে আসব। ভেবেছিলাম পৃথার বাপটা যখন মরেছে ওদের সম্পত্তি হাতিয়ে নিব, কিন্তু এখন তো আর তা করা লাগবে না। অর্ণ খান তো মালদার লোক, ওর কাছে 10 কোটি কিছুই না। আর তাছাড়া অর্ণ খান যখন পৃথার ওপর নজর পড়েছে, ও ওকে ছাড়বে না। আর ওই মেয়ের জন্য আমি কেন মরতে যাব? আর তাছাড়া অর্ণর যখন পৃথার উপর নজর পড়েছে, ও ওকে ছাড়বে না। আর ওই মেয়ের জন্য আমি কেন মরতে যাব? আমি তো আগেই পৃথাকে ছেড়ে দিতাম যদি জানতাম অর্ণর নজর পড়েছে। নিজের জীবন সবার কাছে প্রিয়, তবে ও আমাকে পৃথার জন্য মারতে পারেনি, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে নিলাম। বলো কেমন দিলাম আমি? পুরোই নো বলে 6 ছক্কা মেরেছি। বলেই কুটিল হাসতে লাগলো সে। আর ওদিকে রাগে শরীর কাঁপছে পৃথার মা। প্রথম কথাগুলো শুনে বেশ আশ্চর্য হলেও পরবর্তীতে তার রাগ উঠে যায়। স্বাভাবিক ব্যাপার, যে কোনো মাই তার মেয়ের সাথে প্রতারণা সহ্য করবে না। পৃথার মা কিছু বলতে যাওয়ার জন্য এক পা বাড়াতেই কেউ পিছন থেকে তার মুখের রুমাল চেপে ধরল। জ্ঞান হারালেন তিনি। তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো, আর পৃথার দাদি আর ছোট ভাইকেও সরিয়ে নেওয়া হলো। মেয়েকে সামলাচ্ছে ফাহমিদা বেগম। তারও মানতে কষ্ট হচ্ছে সত্যিটা। যে ছেলের বাবা মা মারা যাবার পর তারা সেই ছেলেকে মানুষ করেছে, আর আজ সে তাদের এত বড় ধোঁকা দিল। টাকার বিনিময়ে তার মেয়েকে একটা পশুর সমতুল্য মানুষের হাতে তুলে দিল। ভাবতেই না চাইতে অবাধ্য অশ্রুকণা ঝরে পড়ছে। তবে যাই হোক, সে তার মেয়েকে ঠকতে দেবে না। কিন্তু কি করবে সে? মেয়েটার জীবনটা যে নরকে পরিণত হয়েছে। এইরকম একটা জঘন্য ছেলের সাথে তার মেয়ের জীবনটা না জড়ালেও তো পারত। বিধাতা তাদের কিসের শাস্তি দিচ্ছে? 2 বছর আগে স্বামীকে হারিয়েছে, আর আজ তাদের মাথার উপর ভরসার কোনো হাত নেই। কি করবে সে? অসুস্থ শাশুড়ি, ছোট ছেলে আর যুবতী মেয়ে। কলেজের প্রফেসর হওয়াতে সংসার চালাতে সমস্যা হয়নি, সবটা আড়ালে রেখেছে সে। কিন্তু আজ সব শেষ হয়ে গেল। আল্লাহ কি তাদের ভাগ্যে এতটা নির্দয়তা লিখেছিল? স্বামী থাকাকালীন কখনো কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি, সে ঢাল হয়ে আগলে রেখেছে। স্বামীর পর মেয়ের জামাইকে সে ভরসার জায়গাটা দিতে চেয়েছিল, তবে সে তো তার মেয়েকেই আগলে রাখলো না, ঠকালো তাদের সবাইকে। প্রতারক একটা। পৃথা মাথা তুলল, এবার চোখের জল মুছল, কিচ্ছু বলল না। পৃথার মা বুঝলো যে মেয়েকে সময় দিতে হবে এত বড় সত্যিটা মানতে। তার উপর আজ যা হলো, সবকিছু মেয়েটার জীবনটাকে ঝড়ের মতো সবটা তছনছ করে চলে গেল। তবে দুর্বল হলে চলবে না, নিজেকে সামলাতে হবে তার। সে কোনো সাধারণ ব্যক্তির মেয়ে নয়, আজ পরিস্থিতিটাকে হার মানতে বাধ্য করেছে। তবুও সবটা এভাবে ছেড়ে দিলে চলবে? মেয়েকে সময় দিতেই তিনি চলে গেলেন ঘর থেকে। আর পৃথা সে একইভাবে বসে নিঃশব্দে চোখের জল ঝরাচ্ছে প্রতারকটার জন্য। আজকের পর আর কখনো সে তার জন্য এক ফোঁটা জল ঝরতে দিবে না। সেদিন রাত সেভাবেই পার হলো সবার। কারো চোখে ঘুম ছিল না। ভোরবেলা ব্যালকনির কাঁচ ভেদ করে সূর্যের তীর্যক রশ্মি চোখে পড়তেই চোখ পিটপিট করলো পৃথার। কপাল ভাঁজ পড়েছে তার। আবারও খানিকক্ষণ চোখ বন্ধ করে থেকে ধীরে ধীরে চোখ খুলল। আস্তে আস্তে চারপাশ পরিষ্কার হয়ে উঠল।
কাল রাতে অছরে কান্না করায় চোখ দুটো ভীষণ জ্বলছে, চোখ মুখ ফুলে উঠেছে, চোখের রং লাল বর্ণ ধারণ করেছে। ছোট্ট করে শ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল, চোখে মুখে পানি দিয়ে রুমে আসলো সে। তখনই দরজায় নক করে প্রবেশ করলো মিসেস খান। পৃথার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, গুড মর্নিং। মর্নিং। শুকনো মুখে ছোট্ট করে জবাব দিল পৃথা। ওর মলিন মুখটা দেখে বুকটা ধক করে উঠল অর্ণব মায়ের। এত মিষ্টি একটা মেয়ের সাথে এমনটা না হলেও তো পারত। তিনি ঘরে ঢুকে স্বাভাবিকভাবেই বললেন, চেঞ্জ করে নাও মা, কাল রাত থেকে একই পোশাক পরে আছো, চেঞ্জ করলে বেটার ফিল করবে। এসব ভারী পোশাক ছেড়ে তোমার পছন্দসই কিছু পরে নাও। আমি কিছু আনিনি, কি পরবো? ঝট করে বলল পৃথা। মিসেস খান মুচকি হাসলেন, তারপর বললেন, পুরো ক্লোজেট জুড়ে শুধু তোমার প্রয়োজনে সব কিছু রাখা আছে, যেটা ইচ্ছে হয় পরে নাও। ফ্রেশ হয়ে নিচে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবাই আজ একসাথে ব্রেকফাস্ট করবো। নিশ্চুপ রইল পৃথা, শুধু মাথা নাড়ল। তবে অবাক লাগছে তার প্রয়োজনীয় সবকিছু কখন এলো এই রুমে, যেখানে সে তো বাড়ি থেকে কিচ্ছু আনেনি। আর তাছাড়া একদিনের মধ্যে কে করলো এইসব কিছু? অর্ণ? হ্যাঁ, অর্ণই হবে, তা নয় তো কে? যা সাইকো লোকটা, সেই করেছে সব পাগলামি। আর বেশি কিছু ভাবলো না পৃথা, চলে গেল ক্লোজেটের কাছে। ক্লোজেট খুলতেই ওর চোখ ছানা পড়া। এত কিছু সব ওর জন্য, তাও আবার এতগুলো করে। শাড়ি আছে প্রায় 50টার মতো, সালোয়ার কামিজ আছে প্রায় 30টার মতো, গাউন আছে প্রায় 40 কি 45টা হবে। আর কসমেটিক্স থেকে শুরু করে অনেক জুতো, আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও আছে। এসব দেখে বিরক্ত হলো পৃথা। পাঁচই পশ্চাৎ লোক একটা। কি প্রমাণ করতে চান উনি এসব করে? আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ দিতে চাইছে, নাকি শুধু ওর জেদ দেখাচ্ছে, নাকি সবটাই শো অফ? একবার ভালোবাসার কাছে ঠকছে, তাই ওই শব্দটার প্রতি ঘৃণা জন্মেছে ওর জীবনে কোনো জায়গা নেই ভালোবাসার কারোর জন্য না। সবাই প্রতারক, ধোঁকাবাজ, কেউ ওকে ভালোবাসেনি। সবাই নিজের মতো করে ব্যবহার করেছে। তনয় ওর লক্ষ্যে পৌঁছতে আর অর্ণ নিজের জেদ বজায় রাখতে। ও আর কিচ্ছু না ভেবে একটা গাউন নিয়ে চেঞ্জিং রুমে চেঞ্জ করতে চলে গেল। শাড়িও পরতে পারে না, তাই কখনো পরে না। আগে একবার পরেছিল, আর কাল বিয়েতে, তাও আবার মেকআপ আর্টিস্ট পরিয়ে দিয়েছিল। আর তার আগে মা তাকে পরিয়ে দিয়েছিল। সিঁড়ি ভেঙে নিচে নামার সময় দেখতে পেল সবাই ডাইনিংয়ে বসা। মা, ভাই, সাথে অর্ণের বাবাও আছে। আর অর্ণের মা সার্ভেন্টদের সব বলে দিচ্ছে। অর্ণর বাবা ওর মায়ের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তিনি এত সন্তুষ্ট নন। তার মেয়ের জীবনে এভাবে ঝড় তুলে যতই আদর যত্ন করুক, সে সেটা মানতে পারবে না। মুখে মলিন হাসি বিদ্যমান মায়ের। ওর মা কাল রাতে চলে যেতে চাইলেই জোর করে আটকে দেয় অর্ণর মা। বলে যে মেয়েটা এভাবে ভেঙে পড়েছে, আপনাকে পাশে প্রয়োজন, তাই কাল থেকে যায়। সকালের নাস্তা করার ইচ্ছে না থাকলেও অনেক অনুরোধ করে এখানে আনা হয়েছে তাকে। কালকেও তাদের কম আদর যত্ন করা হয়নি, কিন্তু তারা সেসব গ্রহণ করেনি। ইচ্ছুক নন তাই করেননি, কারণ কিছুই স্বাভাবিক নয়। ডাইনিং টেবিলের কাছে আসতেই অর্ণের বাবা মুখে মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, গুড মর্নিং মা, আয় আমার কাছে এসে বস। ভালো করে দেখি তোকে, এত কাজের চাপ, তোর সাথে তো দেখা আর কথাই হলো না। জানিস তুই দেখতে ঠিক আমার মায়ের মতো, তাই তোকে আমি মা বলে ডাকবো। তুই রাগ করবি না তো? সবার এমন স্বাভাবিক ব্যবহার দেখে খানিকটা আশ্চর্য হলো পৃথা। তার ছাপ তার মুখপানে স্পষ্ট। সবাই ওর সাথে স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করছে কেন? এত কিছুর পরও এটার উত্তর খুঁজে পাচ্ছে না সে, আর না খুঁজতে চাইছে। মুখে মেকি হাসি নিয়ে মাথা এদিক ওদিক ঘোরালো, তবে মুখে কিছু বলল না। ওর মাথা ঘোরানোর মানে হলো সে কিছু মনে করবে না। ডাইনিংয়ে সবাই থাকলেও অর্ণ ছিল না। সব কিছুর মাঝে এই বিষয়টা নজর এড়ায়নি ওর। যতই হোক তার সাথেই তো জীবনটা জুড়ে গেছে, কিন্তু কোনো দিনও তাকে ভালোবাসবে না সে। তার জন্য শুধু ঘৃণাটাই বরাদ্দ। ভালোবাসা পেতে চাইলে তার যোগ্য হতে হয়। অর্ণ ভালোবাসার যোগ্য কখনোই ছিল না, আর না তনয়। সে ভুল করেছিল, তনয় ওর ভুল ছিল, যাকে সে জীবন থেকে মুছে দিয়েছে কাল রাতের পর। এখন তার জীবনে তনয়ের জায়গা নেই।
বাধ্য হয়ে অর্ণের কাছে থাকতে হলেও তার ধারণা কখনো পরিবর্তন হবে না, সেই আত্মবিশ্বাস আছে পৃথার। হঠাৎ তাদের বিষয়টি খেয়াল হলো তার। সে কোথায়? পৃথার মুখে চিন্তার ভাঁজ দেখে বুঝল অর্ণের বাবা যে কি নিয়ে চিন্তিত, তাই তিনি বললেন, চিন্তা করিস না মা, মামনিকে খাবার খাইয়ে ওষুধ দিয়েছে তোর শাশুড়ি মা, তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছু বলল না পৃথা, চুপচাপ ব্রেকফাস্ট করে নিচের রুমে চলে এলো। সকালের ব্রেকফাস্ট আর মাকে বিদায় দেওয়ার পর সে সেই যে রুমে ঢুকেছে, দুপুরে অনেক ডাকাডাকি করলেও খেতে চায়নি সে। ইচ্ছে করেনি তাই বারণ করে দিয়েছে। শাশুড়ি মা চেয়েও কিছু বলতে পারেনি। জোর করার অধিকার তাদের নেই, সেটা এখনো দেয়নি পৃথা। ব্যালকনিতে বসে রাতের আকাশ দেখছে পৃথা। রাত প্রায় 8টার কাছাকাছি। রাতের তারা ভরা জলজল করা আসমানে গোল চাঁদের মতো একটা উজ্জ্বল চাঁদ চারিদিকে তার আলোর ছড়াছড়ি করছে। তার মাঝে ডিভানে বসে এক মনে আকাশের তারা দেখছে পৃথা। হুট করেই কোথা থেকে উদয় হলো অর্ণ, এসেই হাত টেনে দাঁড় করালো পৃথাকে। সব কিছু হঠাৎ করে হওয়াতে বেশ চমকে গেছে পৃথা। হঠাৎ আক্রমণে হতভম্ব সে। চোখে মুখে রাগের আভাস ফুটে উঠেছে। রাগের চোয়াল শক্ত হয়ে আছে অর্ণের। সে হাতের বাহু একটু শক্ত করেই চেপে ধরেছে, কিন্তু তাতে ব্যথা অনুভব হচ্ছে না পৃথার। হয়তো মনের ব্যথাটা এর থেকে দ্বিগুণ বলে। অর্ণ রেগে তাতে দাঁত চেপে বলে, লাঞ্চ করনি কেন? খাবার কি দোষ করেছে? যত রাগ সব তো আমার উপর, তাহলে সেটা খাবারের উপর কেন দেখাচ্ছ? সে অনুমতি দেইনি আমি তোমায়। তুমি তোমার মর্জিতে সব করতে পারবে না। আজকের পর তো নাই, আমার মতো করে চলতে হবে তোমায়। বুঝতে পেরেছো তুমি? শেষের কথাগুলো একটু জোরেই বলল অর্ণ, তবে পৃথার হেলদোল নেই। সে সেভাবেই দাঁড়িয়ে। অর্ণের রাগী চোখ মুখ দেখেও তার মাঝে কোনো পরিবর্তন নেই, বরং আরো বেশি ভালো লাগছে। মনের কোথাও শান্তি পাচ্ছে সে, কারণ তার জন্য অর্ণ বিরক্ত তাই। ওকে এতটা চিন্তিত হতে আর রেগে যেতে দেখতে বেশ লাগছে পৃথার। তাকে এভাবেই শাস্তি দিবে সে। তার জীবনটা ছারখার করে দিয়েছে, শাস্তি না দিলে তার মন শান্ত হবে না।